2026 বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা মাত্র এক বছরের কিছু মাস সময় বাকি। আর এই পরিসরের মধ্যেই যে খেলায় নেবে, খেলার শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে শুরুতেই একটা গোল দিয়ে দেবে, তা হয়তো কেউ বুঝতে পারেনি। শুরুতেই গোল না বলে বরঞ্চ বললে ভালো হয় যে রাজ্য বিজেপি যদি একটি জোঁক হয়, তাহলে সেই জোঁকের মুখে খেলার শুরুতেই যে এক বস্তা নুন এইভাবে ঢেলে দেবে, হয়তো রাজ্যের প্রধান বিরোধী দল বুঝে উঠতে পারেনি। এবার আপনাদের হয়তো মনে হতেই পারে যে রাজ্য বিজেপিকে জোঁক বলে সম্বোধন করছো, আবার তার মুখে নুন দিলেন রাজ্যের শাসক দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারটা কিরকম একটু যদি খোলসা করে বলো, তাহলে আসুন আজকের আলোচনায় সেই বিষয়টি আপনাদের সামনে খোলসা করে বলি। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 27 তারিখ বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে যেখানে নিজের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বিশাল বড় একটি সম্মেলন করলেন, সেই সম্মেলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুতে কথা বললেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান ইস্যুই হচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটারদের তালিকা। আর সেই ভুয়ো ভোটারদের তালিকা বিধানসভা নির্বাচনের খেলার শুরুর একেবারে শুরুতে হাতে নাতে ধরে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোঁকের মুখেই নুনটা দিলেন। আর তাই নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই একটা কাজ করতে হবে, তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না। আর আপনার মন্তব্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা লিখে আপনাকে জানাতে হবে কমেন্ট বক্সে, আর একটা লাইক করে দিয়ে আলোচনায় এগিয়ে চলুন। বিষয়টা হচ্ছে 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদেরকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে সবচেয়ে বলা ভালো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশাল বড় বৈঠক সারলেন, সেই আলোচনা, সেই সম্মেলনের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট যে 26-এর বিধানসভা নির্বাচনের এক বছরের কিছু সময় বাকি থাকতেই খেলা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এবং এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই খেলার প্রধান ক্যাপ্টেন অর্থাৎ নেত্রী হচ্ছেন বিধানসভা নির্বাচনের অন্যতম প্রধান মুখ। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। কাজে ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। তাকে সামনে রেখেই 26-এর বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং একই সঙ্গে চতুর্থবার ক্ষমতায় আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেই দিলেন অভিষেক ব্যানার্জির করা দাবিকে সমর্থন করে যে চতুর্থবার তারা 215 পার। আর খেলা নম্বর 4, বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আর এই 215 পার এই কথাকে কেন্দ্র করে 27শে ফেব্রুয়ারির পর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্য দুই বিরোধী দল সিপিআইএম এবং প্রদেশ কংগ্রেস একযোগে একাধিক তোপ দাগলেও একটা বিষয় ঠিক, যে লোকসভা নির্বাচনের পর যে উপবিধানসভা নির্বাচন হলো এবং তার মধ্যে যে ফলাফল সামনে উঠে এলো, তাতে করে একটা বিষয় স্পষ্ট যে আরজিকর আন্দোলনের যে সুবিস্তৃত প্রভাব পড়তে চলেছিল রাজ্যের শাসক দলের ভোট বাক্সে, তেমনটা প্রভাব অন্তত পক্ষে গ্রামের ভোট বাক্সে পড়েনি।
কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জোঁকের মুখে নুনটা কিভাবে দিল। বিষয়টা হচ্ছে আপনারা যদি 24 সালে হওয়া একটি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 25-এর শুরুতেই হওয়া দিল্লির বিধানসভা নির্বাচনের দিকে একটু নজর দেন, তাহলেই বুঝতে পারবেন জোঁকের মুখে নুনটা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন এবং এখানে জোঁক হিসাবে কারা উঠে আসছে। প্রসঙ্গত 24-এ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পরেই বিশেষ করে বলা ভালো, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের কিছু মুহূর্ত আগে পর্যন্ত কংগ্রেসের তরফে কংগ্রেসের প্রধান নেতা রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করে আসছিলেন ভুয়ো ভোটারের। তিনি এমনটাও অভিযোগ করেছেন যে 1 মাসের মধ্যে মহারাষ্ট্রে 5 লক্ষ নতুন ভোটার নাম তুলেছে ভোটার তালিকায়। আবার আমরা দেখলাম 25-এ দিল্লির বিধানসভা নির্বাচনেও আম আদমি পার্টির তরফে অরবিন্দ কেজরিওয়ালের দল এই একই অভিযোগ তুলল। তারাও বলল ভুয়ো ভোটারের অভিযোগ। কিন্তু বিষয় হচ্ছে দফায় দফায় দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক বিরোধী দলগুলির তরফে তোলা এই অভিযোগকে একেবারেই পাত্তা দেয়নি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের 1 বছরের কিছু মাস বাকি থাকতেই যেখানে খেলা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস, সেই খেলার শুরুতেই তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুকেই সরাসরি সামনে নিয়ে আসলেন। তিনি সরাসরি 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজের কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠকে এমনকি জাতীয় সংবাদ মাধ্যমের সামনে এক গুচ্ছ কাগজ তিনি হাতে নিয়ে সরাসরি তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি সরাসরি বললেন যে কিভাবে অন্যান্য বিভিন্ন রাজ্য বিশেষ করে হরিয়ানা, গুজরাট এবং রাজস্থান থেকে বিভিন্ন ব্যক্তি অনলাইনে রাজ্যের ভোটার তালিকায় নাম তুলছে। তিনি অভিযোগ করলেন একই এপিক নাম্বারে একাধিক ব্যক্তির নির্বাচনী অর্থাৎ ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে এবং যাকে কেন্দ্র করে রাজ্যে একাধিক বিধানসভা ক্ষেত্রে ভোটার বৃদ্ধি পেয়েছে এবং সেই ভোটাররা হচ্ছে ভুয়ো ভোটার, যাদেরকে তৃণমূল নেত্রী ভুতুড়ে ভোটার হিসাবে সম্বোধন করেছেন এবং এর দায় সরাসরি তিনি জাতীয় নির্বাচন কমিশনের কাঁধেই চাপিয়েছেন। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। তারা কি করেছে? এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। আধার কার্ড কেলেঙ্কারি করেছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। এরপরে দায়িত্ব আপনাদের। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনোদিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো, আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে। দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে। শুধু তাই না, তৃণমূল নেত্রী সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের প্রধান অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের দিকেও অভিযোগের তীর তেগেছেন। তিনি সরাসরি বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখ্য সচিবের পদে ছিলেন বর্তমান আমাদের দেশের নির্বাচন কমিশনার, সেখান থেকেই তাকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনে নিয়ে এসে মুখ্য নির্বাচন কমিশনের পদে বসানো হয়েছে। এবং তিনি সরাসরি অভিযোগ করলেন যে নরেন্দ্র মোদী সরকার তাদের খাস লোককেই দেশের সর্বত্র বসিয়ে চলেছে।
আর একে কেন্দ্র করেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি 27 তারিখই আসরে নেমে পড়ে। কিন্তু বিষয় হচ্ছে যে ভুয়ো ভোটারের যে প্রসঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মানুষের সামনে উত্থাপন করলেন 26-এর বিধানসভা নির্বাচনের 1 বছরের আগে, সেই অভিযোগ কতটা সত্যি। একটা বিষয় বলতে হবে যে 24-এ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন এবং 25-এ শুরুতেই দিল্লির বিধানসভা নির্বাচনে এই ভুয়ো ভোটারই অন্যতম একটি ইস্যু হিসাবে উঠে এসছে এবং দেখা গেছে যে কিভাবে এক একটি বিধানসভা ক্ষেত্রে 1 মাসের মধ্যে একাধিক নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে। আর এই এজেন্ডাকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আসরে নেমেছে। তারা শুরুতেই বিধানসভা ক্ষেত্রগুলো বিশেষ করে বুথ ধরে ধরে প্রার্থী তালিকা যাচাইয়ের কাজ শুরু করে এবং সেখানেই সামনে আসে আসল গলদ। দেখা যায় যে ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নয়। আবার এমনটাও দেখা যায় যে ভোটার তালিকায় একই এপিক নাম্বারে 2 জন ব্যক্তির নাম নথিবদ্ধ আছে। অর্থাৎ এখান থেকেই ব্যাপারটা বুঝুন। বিষয়টা হচ্ছে অনলাইনে কিন্তু আপনি ভোটার কার্ড সংশোধন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যারা নিজেদের ফোন নাম্বার দিয়ে ভোটার কার্ড লিঙ্ক করিয়ে রাখেননি, সেক্ষেত্রে আপনার এপিক নাম্বার যদি কারোর জানা থাকে তাহলে সে নিজের ফোন নাম্বার দিয়ে একটি ইউজার আইডি ক্রিয়েট করে আপনার এপিক নাম্বারের হিসাবে সংশোধনীর আবেদন করতে পারে। আর এখানেই আসল গলদ। এই এপিক নাম্বার দিয়ে যখন অনলাইনে আপনি ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন, আপনি যদি ঠিকানা পরিবর্তনের আবেদন করেন তাহলে সেখানে একটা অত্যন্ত বড় ভুল রয়েছে। তা হচ্ছে অনলাইনে আবেদন করার সময় আপনি কোনো রকমে আপনার ঠিকানার সঙ্গে আপনি যে বিধানসভা ক্ষেত্রের ভোটার সেই বিধানসভা ক্ষেত্রের বুথের যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার আপনি ওখানে দিতে পারবেন না। অর্থাৎ পার্ট নাম্বার দেওয়ার জন্য অনলাইনে কোনো জায়গা নেই। আর সেখানেই আসল গলদটা হচ্ছে। তা হচ্ছে এর দ্বারা দেখা যাচ্ছে একই বিধানসভা ক্ষেত্রে একজন ব্যক্তি ধরুন নিজের ঠিকানা সংশোধনের জন্য আবেদন করতে গেল এবং তার নতুন কার্ডও এলো এবং সেই নতুন ভোটার কার্ডে তার যে পার্ট নাম্বারটি এলো সেই পার্ট নাম্বার তিনি যে বিধানসভা ক্ষেত্রের সংশোধনের জন্য আবেদন করেছেন সেই বিধানসভা ক্ষেত্রেই, কিন্তু তার নিকটতম বুথে নয়, অন্য দূরের কোনো ওই একই বিধানসভা ক্ষেত্রের বুথে। আর এখানেই আসল জালিয়াতি হচ্ছে। এই এপিক নাম্বারকে সামনে রেখেই তার ফলে খুব সহজেই একটি এপিক নাম্বারে 2 জন ব্যক্তির ভোটার কার্ড ইস্যু হয়ে যাচ্ছে। এবার ভাবুন আপনার বুথে আপনার জায়গায় অন্য কোনো, যেহেতু একই এপিক নাম্বার, তার ফলে কম্পিউটারাইজ যখন তালিকা বেরোবে তখন সেখানেই ঘটবে আসল বদল। আপনার জায়গায় অন্য ব্যক্তি অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি ওই একই এপিক নাম্বারে সংশোধনী করেছেন তার নামটি আসবে। এবার সে আসবে ভোটটা দিতে। এবার সেই ব্যক্তি যদি হরিয়ানা, গুজরাট বা রাজস্থানের বাসিন্দা হন তাহলে তিনি কিন্তু ধরেই নিন কোন দিকে ভোটটা দিতে পারে। আর তৃণমূল নেত্রী সরাসরি অভিযোগ করেছেন যে এই গোটা প্রসিডিওরটা চলছে বিজেপির দ্বারা নিয়োজিত একাধিক এজেন্সির মারফত অনলাইনে এই কাজটি চলছে এবং তিনি সরাসরি এর জন্য দেশের নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন। আর এরপরই আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সঙ্গে সঙ্গে আসরে নেমেছে। 28 তারিখে আপনারা দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পত্রপাঠ জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেন। তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সাংবিধানিক পদে থেকে সংবিধানকে অমর্যাদা করেছেন। তিনি সরাসরি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা সংবিধানে আঘাত করেছেন। আবার অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যা বললেন তাতে করে কিন্তু একেবারে তৃণমূল নেত্রীর অভিযোগ কোথাও যেন প্রমাণ হয়ে যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য 28 তারিখ কি বললেন? তিনি বললেন যে কোনো একজন ব্যক্তি যদি বাংলা ভাষায় কথা না বলতে পারে তার জন্য কি তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। অর্থাৎ এই ভাষাকে কেন্দ্র করে তৃণমূল নেত্রী যে রাজনীতি করছেন তারা সম্পূর্ণ বিরোধিতা করছেন।
এবার শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের মধ্যে দিয়ে একটা স্পষ্ট যে খেলার শুরুতেই বিজেপির জালিয়াতি ধরে ফেলেছেন তৃণমূল নেত্রী। অর্থাৎ তৃণমূল নেত্রী অভিযোগ করছেন যে অনলাইনে এজেন্সি মারফত যে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে সেখান থেকে হরিয়ানা, গুজরাট এবং রাজস্থানের ভুয়ো ব্যক্তি, গুচ্ছ ব্যক্তি ভুয়ো ভুতুড়ে ভোটার হিসাবে তালিকায় নাম তুলছে। এবার তারা স্বভাবতই কেউই প্রায় বাঙালি নন এবং তারা কেউই বাংলা ভাষায় কথা বলতে পারেন না। এবার আপনি ভাবুন, আপনার এলাকার বুথে ভোটের দিন আপনি লাইনে দাঁড়িয়েছেন, আপনার সামনে এবং পেছনে সকলেই অবাঙালি। কিন্তু এবার আপনি ভেবে দেখুন 24-এর লোকসভা নির্বাচন এবং তার আগে 19-এর বিধানসভা নির্বাচন এবং মাঝে যদি কোনো আপনি পৌরসভার ভোটে ভোট দিয়ে থাকেন, তাহলে সেই তিনটি ভোটেই আপনি দেখেছেন আপনার সামনে এবং পেছনে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিল তার প্রত্যেকেই প্রায় আপনার চেনা পরিচিত, আপনার পাড়ারই বাসিন্দা। এবার বিধানসভা নির্বাচনে যখন আপনি ভোট দিতে যাবেন 26-এ, তখন ভোটের লাইনে দাঁড়িয়ে দেখলেন যে সামনের এবং পেছনের কোনো ব্যক্তিকেই আপনি চেনেন না, তারা আপনার পাড়ার নন এবং তারা সকলেই কেউ হরিয়ানভি, কেউ গুজরাটি, আবার কেউ রাজস্থানী ভাষায় কথা বলছে, আবার কেউ হিন্দি ভাষায় কথা বলছে। আর তখনই হবে কিন্তু মানুষের মধ্যে আসল সন্দেহ। আর সেই সন্দেহ অর্থাৎ সন্দেহের সঙ্গে প্রশ্ন ওঠার আগেই তৃণমূল নেত্রী 1 বছর হাতে নিয়েই সেই খেলায় নেমে পড়ে শুরুতেই বিজেপির এই জালিয়াতি ধরে ফেলেছেন। আর সেখান থেকেই রাজ্য বিজেপি এবং একই সঙ্গে কেন্দ্রীয় বিজেপির হয়েছে বড্ড জ্বালা। তারা সরাসরি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন। কিন্তু এটা মানতে হবে যে আমাদের রাজ্যে একাধিক বিধানসভা ক্ষেত্রে ভুয়ো ভোটার অর্থাৎ ভুতুড়ে ভোটারে ছেয়ে গেছে। কারণ তৃণমূল নেত্রী যেভাবে তালিকা নিয়ে মঞ্চে দাঁড়িয়ে এপিক নাম্বার ধরে ধরে নাম বলতে শুরু করেছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে এই অভিযোগ কিন্তু কোথাও যেন তার কাছে প্রমাণ সমেত রয়েছে। আর একই সঙ্গে তিনি তার দলের শীর্ষ থেকে একেবারে গ্রাসরুট লেভেলের সকল নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবং কমিটি করে দিয়েছেন যে 1 মাসের মধ্যে, সর্বোচ্চ 1 মাসের মধ্যে এই ভুতুড়ে ভোটারের তালিকার সংশোধন করতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে যাচাই করতে হবে ভোটার তালিকা। একই সঙ্গে রাজ্যে নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত ব্যক্তিদেরও এই ভোটার তালিকায় যে ভুতুড়ে ভোটার সংযুক্ত হয়ে রয়েছে সে বিষয়ে পদক্ষেপ নেবার জন্য তিনি আবেদন জানিয়েছেন। এখন দেখার যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস কতটা খেলার শুরুতেই খেলায় নেবে এগোতে পারে। শুধু তৃণমূল নেত্রী এই ভুতুড়ে ভোটার নিয়েই সরভর্ণী। তিনি তার দলের অন্দরে চলা বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে দলের প্রতীক চিহ্নই অন্যতম। কারণ আমরা দেখেছি গত 2-3 বছরে, এমনকি এটা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেসের একটা স্তরের নেতা কর্মীরা বরাবরই বিক্ষুব্ধ থেকেছে। তারা বরাবরই অভিযোগ করে এসছে যে দল তাদের দিকে অনেক কাজ করার পরেও নজর দিচ্ছে না। তাই জন্য আপনারা এলাকায় দেখবেন যে বিভিন্ন সময় ব্যানার, পোস্টার, ফেস্টুন, কাট আউট ঝুলতে যে আমরা ওই দাদার বাহিনী, আমরা ওই দাদার সমর্থক, আমরা ওই দিদির সমর্থক। কিন্তু ওই দাদা বা দিদি আসলে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নকে সামনে রেখেই তারা রাজনীতির ময়দানে নৃত্য করে বেড়াচ্ছেন। কিন্তু যেহেতু দলে তারা তেমন কলকে পাচ্ছেন না, তাই জন্য অভিমানে বিক্ষুব্ধ হয়ে তারা এখন নিজেদের সমর্থকদের নিয়ে বিভিন্ন সময় পোস্টার দিয়ে থাকেন। তার বিরুদ্ধেও সরাসরি 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে শোনা গেল। আবার একই সঙ্গে আমরা এটাও দেখলাম যে আমাদের রাজ্যের একাধিক জেলার জন্য এই ভুতুড়ে ভোটারের তালিকা সংশোধনের জন্য যে কমিটি গড়ে তুললেন, সেখানে জেলা ধরে ধরে তিনি বিভিন্ন শীর্ষস্থানীয় তৃণমূল নেতা এবং কর্মীদের নাম করলেন। কিন্তু আবার সেখান থেকেই তিনি বীরভূমকে বাদ রাখলেন। সেখানে সরাসরি তিনি জানিয়ে দিলেন যে বীরভূমকে বাদ রাখলেন কারণ তাঁর কেষ্ট এবং কাজল অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। তিনি সরাসরি অনুব্রত মণ্ডলকে বললেন যে কাজল শেখকে সঙ্গে নিয়ে কাজ করতে। একই সঙ্গে তিনি বললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়কেও বিভিন্ন সময়ে ডেকে তার সঙ্গে আলোচনা করতে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, বীরভূমে অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ছাড়া পেয়ে ফেরার পর থেকেই যে অনুব্রত ভার্সেস কাজল শেখের রাজনৈতিক লড়াই নতুন করে শুরু হয়েছে
রয়েছে তাও কিন্তু তৃণমূল নেত্রীর অজানা নয়। আর সেই কারণেই তিনি সরাসরি অনুব্রত এবং কাজল শেখকে একসঙ্গে কাজ করার জন্য 27 তারিখ মঞ্চে দাঁড়িয়েই সরাসরি হুঁশিয়ারি দিলেন। আবার অন্যদিকে আমরা দেখতে পেলাম যে এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা যারা মূলত ভোটের সময় অঞ্চলে অঞ্চলে ঘুরে বেড়ান এবং ভোট মিটলে তারা যদি জয়ী হন তারপর তাদের টিকিট দেখাটাও পাওয়া যায় না, সে বিষয়েও তিনি কথা বললেন। তিনি সরাসরি বললেন যে একটি এলাকার ভোট নির্ভর করে স্থানীয় কর্মীদের ওপর এবং দলের শীর্ষ নেতা এবং মাঝের স্তরে থাকা নেতাদের দায়িত্ব সেই সকল নিচু স্তরের নেতা কর্মীদের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করা, আর তা যদি তারা না করতে পারেন তাহলে তার জন্য দল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যা সবচেয়ে বড় চিন্তার বিষয় তা হচ্ছে শৃঙ্খলা রক্ষা। সে বিষয়ে আমরা যেমনটা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন, ঠিক তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের 1 ঘন্টা 35 মিনিটের বক্তব্যের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শৃঙ্খলা রক্ষাকে বিশেষভাবেই জোর দিয়েছেন। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে কোনো রকমেই তার দলের অন্দরের নেতা কর্মীরা যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তাকে যে স্পেয়ার করবে না তা তিনি সাফ জানিয়ে দিয়েছেন। আবার অন্যদিকে তিনি আইপ্যাকের প্রসঙ্গ তুলেছেন এবং সরাসরি তিনি বলেছেন যে আইপ্যাকের সঙ্গে বর্তমানে প্রশান্ত কিশোরের কোনো সম্পর্ক নেই এবং প্রতীক জৈন নতুন টিম নিয়ে আইপ্যাক চালাচ্ছে এবং যার হাতে নাতে গরম গরম ফলাফল তিনি কিন্তু লোকসভা নির্বাচন এবং তারপর 6টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে পেয়েছেন। আর তাকে সামনে রেখেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কোথাও যেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরে গড়ে ওঠা আইপ্যাককে নিয়ে বিভিন্ন প্রশ্নের একইভাবে সেই প্রশ্নকে যদি জোঁক ধরা হয় সেই জোঁকের মুখেও নুন দিলেন। অর্থাৎ আইপ্যাককে নিয়ে আমরা কখনো দেখেছি মদন মিত্রকে, আবার কখনো দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু 27 তারিখ সরাসরি আইপ্যাককে নিয়েই এগোনোর বার্তা দিলেন, সেখান থেকে দাঁড়িয়ে কোথাও যেন মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি দিলেন এবং তাদেরকেও কোথাও যেন বলে দিলেন যে আইপ্যাককে নিয়ে উল্টোপাল্টা বিভ্রান্তিকর মন্তব্য করা তাদের বন্ধ করতে হবে। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী কিন্তু একেবারে প্রস্তুত। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। যে খেলা 19-এর বিধানসভা নির্বাচনে তারা খেলতে শুরু করেছেন সেই খেলা যে 26-এর বিধানসভা নির্বাচনে আরো অন্য পর্যায়ে যেতে চলেছে তার বলতে অপেক্ষা রাখলো না 27 তারিখ তৃণমূল নেত্রীর বক্তব্যের পর। আর একই সঙ্গে শুরুতেই বললাম যে জোকের মুখে নুন, অর্থাৎ ভুতুরে ভোটারের তালিকা সামনে নিয়ে এসে যে কথা তৃণমূল নেত্রী বললেন, যে অভিযোগ তৃণমূল নেত্রী করলেন এবং দলের কর্মী সমর্থকদের এই ভুতুরে ভোটারদের রোখার জন্য যে টাস্ক দিলেন, তাতে করে একটা বিষয় স্পষ্ট যে 26-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনো অনেক অনেক দিন বাকি এবং তার আগেই তৃণমূল নেত্রী রাজ্যের বিধানসভা ভোটের আসনে নেবে খেলাটা শুরু করলেন না, প্রথম ধাপেই 1 গোলে এগিয়ে গেলেন। আর আগামী দিনে তিনি আরো কটা গোল দিতে পারেন সেদিকে যেমন আমাদের নজর থাকবে, একই সঙ্গে নজর থাকবে যে তিনি অর্থাৎ তাঁর দল বিধানসভা নির্বাচনে 4র্থ বার যদি জেতেন সেক্ষেত্রে তারা 215 বা তার বেশি গোল দিতে পারেন কি পারেন না। আর ততক্ষণ আপনি দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।